নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি তো একটা ছবি স্পষ্ট, সোজাসুজি একটাই ছবি স্পষ্ট যে কোথাও ধমক রয়েছে, কোথাও বকুনি রয়েছে, কোথাও ভর্ৎসনা রয়েছে, কিন্তু আরও একবার রাজ্য ভার্সেস রাজ্যপাল এই দ্বন্দ্বটা কোথাও প্রকট হয়ে গেছে। সাধারণ মানুষ তারা বুঝছেন না, তারা শুধু বুঝছেন যে প্রকাশ্যে যেগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে আরো অনেক কিছু জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের আলোর মতো। কিভাবে কি বলা যায়, কোথায় কি বলা যায়, কি বলা যায় না, এই সব কিছু নেই। আমি স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। দেশে আজ অস্থির রাজনীতির বিরাজ, কোন দলই ছাড় দিতে নারাজ। কেউই খোঁজে না সংকট উত্তরণের পথ, শুধু খোঁজে ক্ষমতায় যাওয়ার শর্টকাট। সংঘাত সংঘর্ষে দিশেহারা দেশ, যেদিকে চোখ যায় শুধুই রাজনীতির ক্লেদ। সকলের মনে জাগে প্রশ্ন, কিভাবে দেশ হবে সংঘাত মুক্ত। সংঘাত কখনো রাজনীতির কারণে সংঘাত, কখনো ব্যক্তি স্বার্থের কারণে সংঘাত, কখনো দলীয় স্বার্থে সংঘাত। সংঘাতের রাজনীতি, রাজনীতির সংঘাত, কোথাও কোনো বিরাম নেই। সংঘাতবিহীন রাজনীতি যেন কার্যত এক ইউটোপিয়া। সংঘাতবিহীন রাজনীতি কোনো দিন দেখে নিলে হয়তো লালমোহনবাবু বলে উঠতেন ইউরেকা। একইভাবে টেনিদাও হয়তো সংঘাতহীন রাজনীতি দেখলে অতি উৎসাহে বলে ফেলতেন ডিলা গ্র্যান্ডি, ডিলা গ্র্যান্ডি, মেফিস্টোফেলিস। হ্যাঁ, আজ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সংঘাত এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে ভবিষ্যতে দুজনের মধ্যে সংঘাতহীন সম্পর্ক নেহাতই যেন ইউনিকর্নের সমান। আর এই গল্পে আরও এক নতুন মোড়, পুলিশ সুপারকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা জানিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত আরও আরও তীব্র হলো। তবে আমি আজকে বাধ্য হয়ে একটা কাজ করেছি, সরি টু সে, আজকে আমি বাধ্য হয়েছি আমার টুইটার ব্লক করে দিতে। The statement by the Honorable Chief Minister 100% factually incorrect statement. সকাল নেই সন্ধ্যে নেই, শুধু আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে, আর আমার গালাগালি দিয়ে আবার আমার অফিসিয়াল টুইটেই আমাকে পাঠিয়ে দিচ্ছে। लोग कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर ऑफ डेमोक्रेसी बनता जा रहा है, ये हम बर्दाश्त नहीं कर सकते। হাওড়া বালি পুরো এলাকার বিচ্ছেদ সংক্রান্ত বিল অথবা একের পর এক রাজ্য সরকারের সমালোচনায় টুইট, এই সব নিয়ে রাজ্যপাল সংঘাতের পারদ এক নাগারে চড়ছিল। উত্তাপ আরও বাড়ল বৃহস্পতিবার। কিভাবে? আমি দেখিয়েছিলাম গতকালও। প্রশাসনিক সভায় পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপারকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী, বেশ কড়া ভাষায় বকুনি দিলেন, প্রসঙ্গ টানলেন রাজ্যপালের। এমনকি শুধু তাই নয়, এখন সমস্ত বৈঠক যেহেতু সবার কাছে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে তার লাইভ টেলিকাস্ট হয়, তাই সেখানে শুনতে পাওয়া গেল, শুনতে পেল বাংলার মানুষ। আমরাও তার কাছে জিজ্ঞাসা করছেন মুখ্যমন্ত্রী যে রাজ্যপালের কোনো ফোন আসে কি। নির্দেশ দিলেন রাজ্যপালের কথায় আমল না দিতে। তিনি রাজ্য সরকারের কাজ করছেন, রাজ্য সরকারের কথা মতো চলতে। এখানেই শেষ নয়, আশঙ্কা প্রকাশ করলেন যে পূর্ব মেদিনীপুরে কেউ হিংসা ছড়ানোর চেষ্টা করছে কিনা, যা আরও অন্য এক রাজনৈতিক অর্থবহ করে। সেই প্রসঙ্গে আমরা আসবো, তবে তার আগে শুনবো মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন গতকালের প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে। শুনুন। মিদনাপুর পূর্বের এসপি কোথায়? আমন না কে আছে? তোমার জেলা সম্বন্ধে আমি কিছু কিছু কমপ্লেন পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে সাজিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে। অনেকদিন তোমাদের বলেছে তোমরা কিছু করোনি, তারপর আমি ইন্টারফেয়ার করেছি। ম্যাম অলরেডি আমরা ইনকোয়ারি করেছেন ম্যাডাম, ওটাতে অ্যাকশন নিয়েছেন ম্যাডাম, এক্সট্রা ফোর্স ডিপ্লয় করা হয়েছে ম্যাডাম। যেখানে শোনো, যারা দাঙ্গা করে নাইদার হিন্দু, নাইদার মুসলিম, নাইদার শিখ, নাইদার ইসাই, কোনো পলিটিক্যাল লিডার পেছন থেকে ইন্ধন দেয়, তাই হয়।
সুতরাং এটা তোমাকে স্ট্রংলি দেখতে হবে। ম্যাম শুন, তোমার কি কাজ করতে ভয় লাগছে ওখানে? ম্যাম তোমাকে কি গভর্নর ফোন টোন করে এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না? ম্যাম এটা করলেও তুমি এখন বলবে না, বাট তুমি ওসব দেখার দরকার নেই। তুমি রাজ্য সরকারে কাজ করছো, ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করবে। তোমাকে আমি কিন্তু খুব ভালোভাবে কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম, কিন্তু আমার কমপ্লেন হলদিয়াতেও আমি পেলাম এবং আমাকে বাধ্য হয়ে দুজনকে অ্যারেস্ট করে সরাতে হলো। আর এই বিষয় নিয়ে বিতর্ক আরো তুঙ্গে উঠেছে কোথাও, কারণ এরপরে কোথাও আজ সকালে টুইট করলেন রাজ্যপাল। তিনি কি বললেন? তিনি বললেন খুবই চিন্তার বিষয়, সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন করা হচ্ছে এসপিকে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাজ্যপাল কি তোমায় ফোন করেন? গুরুতর ইস্যু, দ্রুত নজর দেওয়া প্রয়োজন। কে লিখলেন? রাজ্যপাল। তিনি আরো লিখলেন যে পুলিশের মেরুদণ্ডে আঘাত দুঃখজনক। রাজ্যপালের এই টুইট সংঘাত আবহকে যে আরো বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় অভিযোগ করেছিলেন যে পূর্ব মেদিনীপুরে কেউ হিংসা ছড়ানোর চেষ্টা করছে। ঘটনাচক্রে পূর্ব মেদিনীপুর হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। মুখ্যমন্ত্রীকে তাহলে ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন। আরো একটা প্রশ্ন উঠছে, যেভাবে প্রশাসনিক সভায় এক পুলিশ সুপারকে প্রকাশ্যে মিডিয়ার ক্যামেরার সামনে সতর্ক করা হলো, বকাঝকা করা হলো, তাতে কি রাজ্যে আইপিএস আইএস মহলে অন্য বার্তা পৌঁছলো? প্রশ্ন করা হচ্ছে ভয় পাচ্ছেন কিনা। সত্যি কি ভয় পাওয়ার কারণ রয়েছে, নাকি ভয় পাওয়ার কারণ তৈরি হলো? গত বিধানসভা ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের একাংশের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন, প্রকাশ্যে হুঁশিয়ারিও দিয়েছিলেন। সেই সূত্রে পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি, ধমক, ভৎসনা মুখ্যমন্ত্রীর কাছে নতুন কিছু নয়। আরো একটা উদাহরণ দেখুন, আর একটা উদাহরণ দেখিয়ে আমি শুরু করবো আজকের বিতর্ক। আমাকে অত কাঁচা খেলোয়াড় ভাবা লাভ নয়। কোনো পুলিশকে আমি এখন কথা বলি না। কেন বলি না? না তো তারা এখন নাকি ইলেকশন কমিশনের আন্ডারে। আচ্ছা, দুদিন বাদে তো ইলেকশন কমিশনে চলে যাবে, তখন তাদের সাথে কথা বলবো। এখন বলবো না, এখন বলবো না। আই এম নট এ উইক পারসন, বাট আমি জানি কে কি করছে না করছে। আপনাদের কয়েকটা চ্যাট দেখালাম। পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি, হুমকি মুখ্যমন্ত্রীর মতোই আমাদের রাজ্যপালেও কিছু কম যান না। যেখানে বিরোধীরা বারবার বলছেন যে রাজ্যপাল তার সাংবিধানিক জায়গাকে সম্মান দিতে হবে, এরকম মন্তব্য করা যায় না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাসক দল রাজ্যে তৃণমূল কংগ্রেস বারবার বলছেন যে রাজ্যপাল তিনিও তো কিছু কম যাচ্ছেন না। এবার একটু মুদ্রার ওপিট দেখা যাক। কোচবিহারে ভোট পরবর্তী হিংসা পরিদর্শনে গিয়ে মিডিয়ার সামনে কি বললেন রাজ্যপাল জগদীপ ধনকর? থানার আইসিকে কড়া হুঁশিয়ারি দেওয়ার ভঙ্গিতে সমালোচনা করেছিলেন সেদিন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ যখন প্রসঙ্গ উঠছে তখন দুটো দিকে দেখতে হবে। সেদিন কি বলেছিলেন রাজ্যপাল, শুনি। बार बार कह रहा हूं, आईसी कहां है? वेयर इज द आईसी? आप आईसी है क्या? क्या हो रहा है? ऐसी व्यवस्था होती है क्या? हमको बोला कूच बिहार की तरफ जाएगा। आपको बोला कूच बिहार की तरफ जाएगा। आपके पास हर चीज का एक्सक्यूज है, पर आपके पास ये एक्सक्यूज नहीं है कि ল অ্যান্ড অর্ডার মেনটেন না হোক। আসবে সংঘাতের কথা আসবে এবং সংবিধানের কথা আসবে আর কি, এবং সেই বানানটা চন্দ্রবিন্দু না উম দিয়ে এই নিয়েও প্রশ্ন উঠছে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের যে অবস্থা। একটা বিষয় মাথায় রাখতেই হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কথা বলেছেন আইপিএস অফিসারের সঙ্গে, আমরা সকলেই দেখেছি সেই কথার মধ্যে কিন্তু যথেষ্ট নম্রতা ছিল, মায়ের মতো স্বরেই তিনি বলেছেন। সুতরাং কথার যে টোন তাই নিয়ে কিন্তু খুব প্রশ্ন উঠতে পারে না। মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে ধরুন একটি স্কুলের হেডমাস্টার মশাই, তিনি ছাত্রদের সামনে মাস্টার মশাইদের বকছেন, মাস্টার মশাই তিনি ছাত্রদের সামনে মনিটরদের বকছেন, তাহলে সেক্ষেত্রে ক্লাসটা সামলে রাখা খুব মুশকিল হয়। গণতান্ত্রিক পদ্ধতির একটা বড় বিষয় হচ্ছে একটা পিরামিডের মতন স্ট্রাকচার। সেই স্ট্রাকচারে সবচেয়ে ওপরে যে মানুষটি থাকেন তার পক্ষে তো সারা দেশের 130 কোটি বা সারা রাজ্যের 10 কোটি মানুষের দুঃখ দুর্দশা শোনা যেমন সম্ভব নয়, তাদেরকে কন্ট্রোল করাও সম্ভব নয়। গণতন্ত্রের অনেক নিয়ম নীতি আছে। সেই জায়গায় এই পিরামিডের মাঝে যারা আছে তাদের সকলকে সরিয়ে দিয়ে শুধু শীর্ষে একজন এবং একেবারে মাটিতে সবাই থাকলে অর্থাৎ গণতন্ত্র আপনি যেটা বলছেন যে পিরামিডের স্ট্রাকচারই বলছেন সৌময়দা, অর্থাৎ গণতন্ত্র প্রশ্নের মুখে এখানে কোনো সন্দেহ নেই। আমি সায়নের কাছে আসছি। সায়ন, এই জায়গায় দাঁড়িয়ে কোথাও আমরা দেখছি এই সময় দাঁড়িয়ে টুইটার ব্লক করে দেওয়া হচ্ছে, সেরকম যেরকম ঠিক দুজনের মধ্যে ঝগড়া হলে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক করে দিই, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিই, টুইটার অ্যাকাউন্ট ব্লক চলছে এবং সেই
জায়গা থেকে কোথাও আজকে বিষয়টা এই জায়গা পর্যন্ত এসে দাঁড়িয়েছে, যেখানে সর্বসমক্ষে কোথাও আইপিএস কে পর্যন্ত জিজ্ঞাসা করতে হচ্ছে যে গভর্নর ফোন করেন কিনা, কোথাও ভয় পাচ্ছেন কিনা। সায়ন, কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে যে দেখুন, একজন বন্ধু আরেকজন বন্ধুকে ব্লক করলো সেটা বোঝা গেল, কিন্তু বিষয় হচ্ছে এখানে যাদের ব্লক করা নিয়ে কথা হচ্ছে দুটো কনস্টিটিউশনাল পোস্ট, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নন বা ব্যক্তি জগদীপ ধনকড় নন, চিফ মিনিস্টার এবং গভর্নর। এবং আমরা প্রথম থেকে যে কথা বলে আসছি যে আসলেই দড়ি টানাটানির ফলে যেটা হচ্ছে যে কলতলার ঝগড়াতে পরিণত করেছে একটা গোটা ইস্যুকে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই দুজনের অ্যাপয়েন্টমেন্টই তো ভারতবর্ষের সংবিধান অনুযায়ী হয়েছেন। গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, চিফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন গভর্নর, যেহেতু তিনি ইলেক্টেড বাই দ্য পিপল। এখন আপনি যদি অদ্ভুতভাবে দেখেন এনাদের দুজনের যে ঝগড়া, সেই ঝগড়াটাকে এরা সংবিধানের বাইরে বেরিয়ে গিয়ে উইদাউট মানে আপনি এর কোনো কন্টেন্ট খুঁজে পাবেন না। এবং সবচেয়ে আনফরচুনেট কোন জায়গাটাতে আমি আপনাকে বলছি যে দুজনেই তো কোথাও আমি বলছি যে সাংবিধানিক পোস্ট যদি ধরি সায়ন, তাহলে আমি কিছুক্ষণ আগে শোনালাম যে রাজ্যপাল তিনিও তো একজন আইসি কে বলছেন যে আপনাকে এখানে ডিউটি কে দিয়েছে, তাকেও তো শুনতে পাওয়া গেছে কোথাও একই রকম ভাবে। আমি আবারও বলছি, দেখুন আমাদের রাজ্যের বুকে আপনার নিশ্চয়ই মনে আছে, আমি সেদিনকে আপনার শোতেও ছিলাম, যেদিনকে ভবানীপুরের মামলার রায় বেরোলো আপনারা দেখেছেন আমাদের বুকে এমন কথা আমরা শুনতে পেয়েছি রাজ্যের বুকে যে রাজ্যের যিনি চিফ সেক্রেটারি তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের চাকর। এখন কথা হচ্ছে যে গোটা আমলাতন্ত্রটাকে এই জায়গায় নিয়ে গেছে। এখন রাজ্যপাল যদি আইসিকে ফোনও করে, আমি ধরে নিলাম রাজ্যপাল আইসিকে ফোন করেছেন, এখন সেটা একটা প্রশাসনিক বৈঠকে, একটা ওপেন প্রশাসনিক বৈঠকে, আজকাল আবার যে প্রশাসনিক বৈঠকগুলো বাংলার গর্ব মমতা এই ফেসবুক পেজ থেকেও আমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাই। এখন আমরা বলছি প্রশাসনের ভিতরের তো কিছু বিষয় আছে, আমরা সাধারণ মানুষ জানবার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে না হয় জানতে গেলাম, কিন্তু আস্তে আস্তে গোটা জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনি আমাকে বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইসি গভর্নরের ভয়তে কাজ করছেন, উনি বায়াসড হয়ে কাজ করছেন, এসপি। আমি আপনাকে বলছি আমরা দেখিনি কলকাতার যিনি পুলিশ কমিশনার ছিলেন পচনন্দা, সেই সময় মমতা ব্যানার্জির বাড়িতে খালি পায়ে খিচুড়ি বিতরণ করতে গিয়ে আমরা দেখিনি। আমরা ভারতী ঘোষ সেই সময় যিনি আইপিএস অফিসার ছিলেন এখন বিজেপির নেত্রী, দেখিনি কিভাবে বাংলার ওনার মাকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সবুজ আবির মেখে তৃণমূল কংগ্রেসের সেলিব্রেশনে যোগদান করেছিলেন। আমি বলছি যেটা চলছে আনফরচুনেট। আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন ল স্টুডেন্ট এবং রাজ্যের যিনি গভর্নর তিনি একজন নামজাদা আইনজীবী, দুজনেই তার বাউন্ডেশন জানেন কে কতটা কি করতে পারেন। আমি শুধু একটা কথা বলছি, আপনি এখানে একটা কথা বললেন যে বাম আমলের যে সংঘাত, আমি বলছি দেখুন সেই সময় যিনি রাজ্যপাল ছিলেন, আমি সেদিকে আসছি বাম আমলের সংঘাতের বিষয়ে আসছি। আমি সংক্ষেপে বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন, বিমলদার কাছে যাই। বিমলদা, আপনাদের এই দলের কোথাও প্রাক্তন, যিনি আমি প্রাক্তন এখনো বলছি না, তার সঙ্গে একটা দূরত্ব চলছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও সেই পুরনো তত্ত্ব কোথাও সামনে চলে এলো। বিজেপি আপনার দল কোথাও পথে নেই, প্রতিবাদে নেই, সেই কারণে রাজ্যপালকে সামনে ঢাল করে দাঁড় করানো হচ্ছে এবং আপনারা প্রত্যেক ক্ষেত্রে রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করছেন। কি বলবেন বিমলদা? না, আমার কথা হচ্ছে রাজ্যপালের বক্তব্যের মধ্যে যদি কোথাও সমর্থনের জায়গা আছে আমি কি বিরোধিতা করব নাকি? নিশ্চয়ই আমি সমর্থন করব। আপনি এখানে সমর্থন করছেন যে পুলিশ ভয় পাচ্ছে, পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এটা অন্যভাবে বলি। সেটা হচ্ছে একটু আগে শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এসপিকে যা বলেছেন সেখানে মাতৃস্নেহ ছিল ইত্যাদি। দেখো স্বর্ণালী, আমি একটা কথা বলি, বাবা মার স্নেহটাকে আমি উড়িয়ে দিই না, কিন্তু সেটা প্রশাসন থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয়, কারণ প্রশাসন সম্পূর্ণ নৈর্ব্যক্তিক একটি ব্যাপার। ফলে বাবা মা ভাই বোনের স্নেহগুলোকে প্রশাসনে কখনো আনা যায় না। প্রশাসন হচ্ছে সম্পূর্ণভাবে কতগুলো সুনির্দিষ্ট বিধি নিয়ম মেনে চলা একটা মানে কি বলবো সিস্টেম, যে সিস্টেমকে সবাই মানতে হয়। আর আমাদের দেশে প্রশাসনের বিধি নিয়ম, তার যে কার্যাবলী প্রত্যেকটা সংবিধান দ্বারা নির্দিষ্ট। প্রশাসনিক কার্যাবলী থাকলে বিমলদা যেটা বললেন শুভময়, একটা তো কোথাও রয়েছে সেই মাতৃস্নেহ, একটা শাসন করার মতো ব্যাপার। না, সেটা প্রশাসনে এগুলো চলে না, এগুলো প্রশাসনে হয় না। প্রশাসনে আপনি দরকার হলে কোনো পুলিশ অফিসার ভুল করলে ডেফিনেটলি আপনি সেই পুলিশ অফিসারকে বলতে পারেন এটা আপনার ভুল হয়েছে, ডেফিনেটলি বলতে পারেন, কিন্তু প্রশাসনের নিয়ম মেনে করতে হবে। তাই আমি বলবো প্রশাসনে কতগুলো নৈর্ব্যক্তিক ব্যাপার আছে, সেই নৈর্ব্যক্তিক ব্যাপারটা সে একদম ম্যাক্স ওয়েবারের ভাবনাটা যাদের মাথায় আছে, জনপ্রশাসন নিয়ে ব্যুরোক্রেসি নিয়ে যে আলোচনা করেছিলেন তখন থেকেই এটা মেনে চলা হচ্ছে যে প্রশাসন নৈর্ব্যক্তিক। রাজনৈতিক প্রশাসন নির্দেশ দেয়, আমি শেষ করি, স্থায়ী প্রশাসন ওটা মেনে চলে, ফলে সেখানে ব্যক্তিগত আলোচনা, সেখানে মাতৃস্নেহের কোনো জায়গা নেই। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি পুলিশ অফিসার, আমি সেদিন কথা তো উনি বলেননি মুখ্যমন্ত্রী, এটা তো শুভময়দার একটা ইন্টারপ্রিটেশন, তার মনে হচ্ছে শুভময়
মৈত্র মনে হয়েছে যেটা কোথাও ব্যক্তিগত মাতৃস্নেহের মতো বলেছে। না, সেটা আপনি ব্যক্তিগত আলোচনায় করতেই পারেন, কিন্তু যখন একটা প্রশাসনিক বৈঠক, এটা ফর্মাল বৈঠক, সেখানে কিন্তু এগুলো হয় না। আরেকটা বিষয় হচ্ছে মানে রাজ্যপালের মন্তব্যকে আপনারা সমর্থন করছেন না করছেন? রাজ্যপালের মন্তব্য রাজ্যপালের, কিন্তু রাজ্যপালের মন্তব্যে যদি মানে কনস্টিটিউশনকে বাঁচানোর জায়গা থেকে নিশ্চয়ই আমি সমর্থন করব। তার মানে আপনারা মনে করেন যে পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই মন্তব্য? আমি যদি দেখি যে রাজ্যপাল তথ্য চাইছেন, রাজ্য সরকার তথ্য দিচ্ছে না, আমি তো বলবো এটা ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। কারণ 167 অনুযায়ী রাজ্যপাল তথ্য চাইতে পারেন এবং রাজ্য মন্ত্রিসভা সেই তথ্য দিতে বাধ্য, এটা কনস্টিটিউশনে বলা আছে। সেই তথ্য যদি রাজ্যপাল না পান, আমি বলবো সংবিধান এখানে ভঙ্গ হচ্ছে। এটা কনস্টিটিউশন, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও যে কনস্টিটিউশন ভঙ্গ হচ্ছে কি হচ্ছে না। ফলে ব্যক্তিগত লড়াই ঝগড়াঝাটিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে একটা রাজ্যে সংবিধানটা কার্যকরী কিনা। সংবিধান যদি কোথাও কার্যকরী না হয়, ডেফিনেটলি সেই আলোচনা করতেই হবে। কারোর কোনো ব্যক্তিগত আলোচনায় আমি যাব না, আমার দরকার নেই। আমি রাজ্যপালের মুখপাত্র নই, আমি রাজ্যপাল নিয়ে বলতে আসিনি। একদম একদম, আমার রাজ্যপাল নিয়ে আপনার কাছে কোনো বক্তব্য নেই, কিন্তু এই যে বিষয়টা বারবার সামনে আসছে যে বিজেপি পথে নেই, প্রতিবাদে নেই, একমাত্র রাজ্যপাল কোনো মন্তব্য করলে তখনই বিজেপি সেটাকে সমর্থন করছে। বিজেপি যথেষ্ট পথে আছে। না স্বর্ণালী, আমি খালি সুময়দা হাত তুলেছেন, একটা সংক্ষেপে আমি আসবো। সুময়দার কাছে একটা বক্তব্য নিয়ে আসবো, সুপ্রিয়র কাছে আসবো, নজরুল ইসলামের কাছে আসবো। সুময়দা, খুব সংক্ষেপে একটা প্রশ্ন নেব, বিরতি নিতে হবে আমাকে। সুময়দার সাউন্ড পিসিআর। আমি একটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটা ধারা বৃত্তান্ত বর্ণনা করছি। সেখানে মুখ্যমন্ত্রীর কথা বলার স্টাইল অবজার্ভ করেছি, উল্টো দিকে বিমলদার বক্তব্য যুক্তিযুক্ত। দ্বিতীয়, আমি আইপিএস ভদ্রলোক সম্পর্কে বলতে চাই, ওনার সম্পর্কে কিন্তু এর আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও একটি বক্তব্য রেখেছিলেন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কয়েকদিন আগে একটি বক্তব্য রাখলেন। বোঝাই যাচ্ছে তিনি বেশ নিরপেক্ষভাবে কাজ করছেন, কারণ বিভিন্ন রাজনৈতিক দলেরই তাকে নিয়ে অসুবিধে হচ্ছে। আমি 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 আসবো এই জায়গা থেকে। আমি নজরুল ইসলাম, এই যে নিরপেক্ষতা নিয়ে গতকালও নজরুল সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি সুপ্রিয় চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সবার কাছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে বিষয়টি আলোচনা করছিলাম আমরা, যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দ্বৈরথে দলের নেত্রীকে যোগ্য সঙ্গত দিচ্ছেন শাসক দলের অন্যান্য নেতারাও। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের শাসক দলের প্রতিনিধি। তবে তার আগে কিভাবে তোপ দাগছেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব, শুনবো একবার। স্পষ্টতই আমরা অসন্তুষ্ট। রাজ্য জনস্বার্থবাহী নয়, তার মন্তব্য রাজনৈতিক নেতার মতন হচ্ছে। তিনি একটি বিশেষ দলের লোককে কুক্ষিগত করে রাজভবন থেকে, গোয়েন্দাগিরির থেকে শুরু করে সবটাই চালাচ্ছেন, যেটা ওই চেয়ারের অবমাননাকর, অমর্যাদাকর। প্রথম হয় টুইট, তারপরে হয় ব্রিটিশার্স কুইট ইন্ডিয়া, এরপরে হবে ধনকর কুইট বেঙ্গল। আই কংগ্রেচুলেট মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পৃথিবীর তৃণমূল আজ সারা রাত ধরে আমি শুধু টুইট করব যে টুইট অ্যান্ড কুইট ধনকর, টুইট অ্যান্ড কুইট ধনকর। রাজ্যপাল অ্যাডভাইস দিতে পারে, কিন্তু রাজ্যপাল কখনো হিসাব চেক করতে পারে না। তার এখতিয়ার বহির্ভূতভাবে রাজ্যপাল কাজ করছেন। আমি আশা করব উনি বড় লয়ার, আইনের মধ্যে থেকে রাজ্যপাল নিজের যে ক্ষমতা সেটাকে প্রয়োগ করবেন। উনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। রাজ্য বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। উনি কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিজে একটু কেন্দ্রের গুডবুকে থেকে নিজের চাকরিটা পাকাপোক্ত রাখতে চাইছেন। ওনার প্রবলেম এগুলো। অন্যদিকে রাজ্যপালের হয়ে ব্যাট করে যাচ্ছেন বিজেপি নেতারা। রাজ্যপালের সমস্ত বক্তব্যকেই কার্যত সমর্থন জানাচ্ছে পদ্ম শিবির। কি পদ্ম শিবির থেকে উঠে আসছে সেই বক্তব্য শুনবো। টুইটারে ব্লগ না করে রাজ্যপাল মহোদয়ের যে অভিযোগগুলো তার উত্তর তিনি দিন, উইথ পেপার উত্তর দিন। যদি দিতে পারেন তাহলে বাংলার লোক রাজ্যপাল ভুল না মুখ্যমন্ত্রী ভুল বাংলার লোক বুঝতে পারবে। আমরা বহুদিন ধরে বলছি, সেই কথার হয়তো অনুধাবন করেছেন, করে বলেছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। গত কয়েকদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান নিয়ে যে ঘটনা ঘটেছে ব্যারাকপুরের বুকে, তারপরে আর বলা যায় না গণতন্ত্র বলে কিছু আছে। তৃণমূল ধারাবাহিকভাবে রাজ্যপালের বিরোধিতা করে আসছেন। আসলে তৃণমূল যে রাজনীতিতে বিশ্বাস করে, সেই রাজনীতিতে এই মুহূর্তে সংবিধানকে তারা
অনেক দূরে সরিয়ে রেখেছেন। তৃণমূলের আচরণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, তৃণমূলের আচরণ সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে প্রশাসনিক বৈঠক থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ বলতে থাকেন, এক প্রকার স্ল্যাং বলেন, তাহলে দোষ হয় না। আর যেটা রেকর্ডেড, যেটা সাংগঠনিক প্রশাসনিক ব্যাপার রেকর্ডে আছে, সেই বিষয়ে যদি এক্সপোজ করে তাহলে দোষেরটা কি আছে? যারা রয়েছেন আমাদের সঙ্গে, আমি প্রথমেই দুজনের কাছে আসবো, সুপ্রিয় চন্দ এবং তার সঙ্গে নজরুল ইসলাম, প্রাক্তন আইপিএস। দুজনের কাছে আমি একে একে আসছি। প্রথমে সুপ্রিয়র কাছে আসি। সুপ্রিয়, এই যে অভিযোগগুলো উঠে আসছে, যে এই যে আচরণ বারবার কোথাও সামনে আসছে, রাজ্য ভার্সেস রাজ্যপাল, এটা কি আদৌ কাঙ্ক্ষিত? এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে বিষয়টা বলা হচ্ছে রাজ্যপাল হিসেব চাইছে, কেন দিতে পারছে না? কেন বলা হচ্ছে সে হিসেব চাওয়ার অধিকার নেই? কেন বলা হচ্ছে রাজ্যপাল তার এখতিয়ার বহির্ভূত কাজ করছেন? এবং একই সঙ্গে এইভাবে প্রকাশ্যে আইপিএসকে বকুনি, এটা কি কোথাও আদৌ নিরপেক্ষ গণতন্ত্রের বার্তা দিচ্ছে? সুপ্রিয়, থ্যাংক ইউ। তিনটে প্রশ্ন করেছো। তা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এই পরিস্থিতি বা এই বিষয়টা একেবারেই কাঙ্ক্ষিত নয়। যুক্তরাষ্ট্র ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থা বা সংবিধানের যে যারা রচনা করেছিলেন তারা কখনো ভাবতে পারেননি যে এরকম একজন মানুষ তিনি গিয়ে পদের গরিমা মর্যাদাকে একেবারে ভুলুণ্ঠিত করে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করবেন। ফলে এই বিষয়টা কাঙ্ক্ষিত নয়। আইনের কথা হচ্ছিল, প্যানেলে একজন রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, বিজেপি মুখপাত্র রয়েছেন, আইনজীবী বামপন্থী বন্ধু রয়েছেন। আমি শুধু বলি সংবিধানে একেবারে ক্লিয়ারলি বলা রয়েছে, এখানে প্রত্যেকেই জানেন বিষয়টা, যেহেতু এখন উল্লেখ হয়নি আমি তাই বলছি। সংবিধানে ক্লিয়ারলি বলা রয়েছে যে রাজ্যপালের কাজ হচ্ছে টু প্রিজার্ভ, প্রোটেক্ট এন্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের কিন্তু অবজারভেশন রয়েছে, এখানে সায়নদা রয়েছে, বিমলবাবু রয়েছেন, সৌম্যদা রয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই, যারা শুনছেন তারাও জানেন যে শামশের সিং বনাম পাঞ্জাবে 1979 সালে, আমি যদি খুব ভুল না হয়, একটা মামলা হয়েছিল। তারপরে 2006 আরেকটা রামেশ্বর প্রসাদ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, তার একটা মামলা রয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে রাজ্যপালের কোনো পলিটিক্যাল পার্টিকে প্রমোট করা, টু প্রমোট এনি পলিটিক্যাল ইন্টারেস্ট অফ এনি পলিটিক্যাল পার্টি, এটা রাজ্যপালের কাজই নয়, রাজ্যপালের থেকে এটা কাঙ্ক্ষিতই নয়। ফলে এই জায়গা থেকেই রাজ্যপাল আসবার পরের থেকে যেভাবে তিনি কাজ করেছেন, যেভাবে তিনি সংবিধানকে ভায়োলেট করেছেন, নিজের না, উনি বললেন যে পুলিশে, এক মিনিট সুপ্রিয়, উনি বলেছেন আজকের কথা দিয়ে আসি, অনেক ব্যাকগ্রাউন্ড করলে অনেক লম্বা, এই দৈরত্ব দীর্ঘদিন ধরে চলছে। হিস্ট্রি পুরো পড়তে শুরু করলে আজকের শো শেষ হয়ে যাবে, আরো পরপর দুখানা শো শেষ হয়ে যাবে। যদি আমি আজকের কথাতেই আসি, উনি বলছেন যে পুলিশের মেরুদণ্ডে আঘাত করা হয়েছে গতকালের এপিসোডের প্রেক্ষিতে। তুমি বলো যে এখানে কোন রাজনৈতিক দলকে উনি প্রমোট করলেন? আমি বলছি, আমি উত্তরটা দেবো। উত্তরটা হচ্ছে এই রাজ্যপাল সেই রাজ্যপাল যে রাজ্যপাল পশ্চিমবঙ্গে আসবার মাত্র 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের পুলিশকে বলেছিলেন পলিটিক্যাল পুলিশ। ওনার নিজের আগে আয়নায় মুখ দেখা উচিত। উনি সকালবেলা, রাত্রিবেলা, সারাদিন তো সারা রাত ঘুমোন না, সারা রাত টুইট করার পর সকালে ঘুমোতে যাওয়ার আগে আয়নায় নিজের মুখটা দেখা উচিত। সবার আগে উনি বলেছিলেন পলিটিক্যাল পুলিশ। তখন পুলিশের মেরুদণ্ডে লাগেনি? পুলিশ পরিবারের যারা আমার ভাই বোন, পুলিশ পরিবারের যারা আমার ছেলে মেয়ে, আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা, যে পুলিশ। সুপ্রিয়, দুটো প্রশ্ন এখানে তুললেন সায়ন, আমি তার প্রেক্ষিতেই বলছি দুটো প্রশ্ন, যে পলিটিক্যাল পুলিশ বললে কি কোনো অন্যায় করা হয়? পলিটিক্যাল পুলিশ বললে কি খুব অন্যায় করা হয়? পুলিশ পরিবারের ছেলে মেয়ে, আমার অনেক বন্ধু রয়েছে পুলিশ পরিবারে, যে পুলিশ পরিবারের প্রত্যেকটা মা বোনেরা ছেলে মেয়েদের উপর এই আঘাত। তুমি মনে করো সুপ্রিয় পুলিশের রাজ্যে নিরপেক্ষ কাজ করতে পারে? পুলিশের রাজ্যে নিরপেক্ষ কাজ করতে পারে তুমি মনে করো? রাজ্য পুলিশ কিরকম, রাজ্য আইন শৃঙ্খলা কিরকম, এই রাজ্যের আইপিএস রাই গিয়ে পলিটিক্যাল পার্টিতে নাম লেখায়, এই রাজ্যের আইপিএস রা পলিটিক্যাল পার্টিতে নাম লেখান, এখানে পুলিশকে পলিটিক্যাল পুলিশ বলা যাবে না? আইপিএস রা পলিটিক্যাল পার্টিতে আইপিএস থাকাকালীন নাম লেখান, এটা কোথায়? আমি তো দেখিনি। থাকাকালীন কেন হবে? আমি দেখিনি। আরে ভাই, আমি দেখেছি তৃণমূলের চাকর বলা হয়েছিল, তুমি এখন বলবে আমি মুখ্য সচিবের পরিবারের পাশে আছি। ভালো সম্পর্ক। সুপ্রিয়, তুমি আমাকে একটা উত্তর দাও। সুপ্রিয়, এই যে তুমি যে কথাগুলো বললে, আমি শুধু বলছি রাজ্যের আদালত, হাইকোর্ট বলেছিল যে তৃণমূল কংগ্রেসের চাকর মুখ্য সচিব এখনো রয়েছে। আমি বলছি তুমি কি তার পরিবারের পাশে দাঁড়াচ্ছ? তার বেদনা যে পরিবারের মধ্যে যাচ্ছে, বেদনার মধ্যে দিয়ে তার পাশে দাঁড়াচ্ছ? চাকর শব্দটা ঠিক, কিন্তু মুখ্য সচিব বা যে কোনো সরকারি যারা কাজ করেন আধিকারিক, তারা যে সরকারি কর্মচারী, এগুলো সাংবিধানিক। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, নজরুল বাবু আপনি বলুন, আপনার সঙ্গে গতকালও কথা হচ্ছিল, গতকাল আপনি একটার পর একটা ঘটনা তুলে ধরছিলেন আমার শোতে সোজাসুজি স্বর্ণালীতে। আপনি আজকে বলুন যে সত্যি সত্যি যদি বলা হয় যে এই মন্তব্য পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে,
এ রাজ্যের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, তাহলে রাজ্যপাল কোন দলের প্রতিনিধিত্ব করছেন? এবং আপনি একজন প্রাক্তন আইপিএস হয়ে কি মনে করেন যে এ রাজ্যের পুলিশ পলিটিক্যাল হওয়ার সেখানে সম্ভাবনা রয়েছে না নেই? এ রাজ্যের পুলিশের নিরপেক্ষ করার জায়গা আছে না নেই, নিরপেক্ষ হয়ে কাজ করার জায়গা? নজরুল সাহেব। দেখুন, আমি বলবো যে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, যে একজন রাজ্যপাল তিনি যে দলেরই সমর্থক হন, যখন রাজ্যপাল পদে নিযুক্ত হন তখন তার রাজ্যপালের মতো ব্যবহার করা উচিত, এ ব্যাপারে কারো সন্দেহ থাকতে পারে। অপরদিকে যদিও এমএলএ হবার পর সেই এমএলএরা যাকে নির্বাচিত করেন তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি যখন একবার মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে যারা ভোট দিয়েছে উনি কিন্তু তাদেরও মুখ্যমন্ত্রী। তিনি যে দল থেকে জিতেছেন শুধু সেই দলের মুখ্যমন্ত্রী নয়। কিন্তু ঘটনাটা এরকম হচ্ছে যে দেখুন, এখানে সংবিধানের কথা হলো রাজ্যপালের কি ক্ষমতা আছে। এটা ঠিক যে রাজ্যপালের যে মন্ত্রিসভা যে পরামর্শ দিবে সে অনুসারে কাজ করবে সেটা আছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি বলবো 167 ধারাতে যদি যান সংবিধানের, সেই আর্টিকেলে কিন্তু পরিষ্কার বলা আছে যে রাজ্যের মন্ত্রিসভা প্রশাসনিক কাজকর্ম করার জন্য যেসব সিদ্ধান্ত নেবেন, রাজ্যপাল না চললেও কিন্তু সেগুলো মুখ্যমন্ত্রী তাকে জানাবেন, এবং যদি কোনো খবর জানতে চান তাহলে মুখ্যমন্ত্রী সেটা জানাবেন। এইরকম ভাবে বলা আছে। অথচ যে বিতর্কগুলো আমরা শুনলাম, আমি আসছি আপনার কাছে একটু, জাস্ট যে পরপর পয়েন্টগুলো শুনলাম, যে তিনি টুইট অ্যান্ড কুইট করছেন, রাজভবন থেকে গোয়েন্দাগিরি চালাচ্ছেন, তিনি হিসেব চেক করতে পারেন না, তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন, এই বিভিন্ন অভিযোগগুলো বারবার তার বিরুদ্ধে উঠছে। বিমল দা অনেকক্ষণ ধরে হাত তুলছেন। বিমল দা, খুব সংক্ষেপে একটা বিরতি নেওয়ার আগে কথা সেটা প্রমাণ করতে হবে রাজ্যপাল কোন কোন ক্ষেত্রে এখতিয়ার বহির্ভূত হয়ে কাজ করছেন। আমি নজরুল সাহেবকে শুধু একটা কথা বলছি যে রাজ্যপাল সাধারণ নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করেন, এটা হচ্ছে কনস্টিটিউশনাল একটা প্রথা, ডেফিনেটলি প্রথা, এবং এই প্রথাটা মানা উচিত। কিন্তু এটাও তো ঠিক যে ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানের 42তম সংশোধনী অনুযায়ী যেভাবে পুরো হাত পা বেঁধে দেওয়া হয়েছে, তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। আপনি আমাকে দেখান ভারতীয় সংবিধানে রাজ্যপালের হাত বেঁধে দেওয়া হয়েছে? হয়নি। কিন্তু যারা ভারতের কনস্টিটিউশন মেকার তারা কিন্তু জেনে বুঝে রাজ্যপালের হাতে কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা তারা রাষ্ট্রপতির হাতেও দেননি। ফলে রাজ্যপাল যদি সেই ক্ষমতাটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি কনস্টিটিউশনালি রাজ্যপালকে দোষ দিতে পারেন না। আর একটা কথা আপনি ঠিকই বলেছেন, 167 যদি ওটা রাজ্যপালের ক্ষমতা নয়, ওটা রাজ্য মন্ত্রিসভার ক্ষমতার মধ্যে পড়ে। সেখানে পরিষ্কার করে বলা আছে, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য চিফ মিনিস্টার অফ ইচ স্টেট টু কমিউনিকেট টু দ্য গভর্নর ডট অনেক কিছু আছে, তিনি কি কমিউনিকেট করবেন। ফলে কনস্টিটিউশন কিন্তু ক্লিয়ারলি বলা আছে। এখন আমি যদি কনস্টিটিউশন না মেনে আমি কনস্টিটিউশনের বাইরের দিক দিয়ে আলোচনাটা চালাই, আমি আপনার কথা বলছি না, অনেকে আজকাল করছে যেটা, সেটা কিন্তু ঠিক হবে না। আমাকে কনস্টিটিউশন মেনেই কিন্তু কথা বলতে হবে যে সেখানে রাজ্যপাল কোথায় কোথায় কনস্টিটিউশনকে ভায়োলেট করলেন। রাজ্যপাল বাইরে কি কথা বলবেন কি বলবেন না, টুইট করলেন কি করলেন না, তাতে কনস্টিটিউশনে কিচ্ছু যায় আসে না। সেটা অবশ্যই আপনি নৈতিকতার দিক দিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু কনস্টিটিউশন ভঙ্গে যদি অভিযোগ আনেন আপনাকে কিন্তু প্রমাণ করে দিতে হবে। আপনার মানে আমি যে বলবে তার কথা বলছি যে রাজ্যপাল কোথায় কোথায় কনস্টিটিউশন ভেঙেছেন। দুজনের কথাই নেব এক এক করে। সায়ন আর সুপ্রিয় দুজনের কাছে আসবো। সায়ন, প্রথম কথা হচ্ছে পুলিশের মেরুদণ্ডে আঘাত করা হচ্ছে, রাজ্য শাসকের আইন চলছে এবং রাজ্যটা সংবিধান অনুযায়ী চলছে না। আচ্ছা, এই কথাগুলো তো মিডিয়াকে বলবার জন্য নয়, এই কথাগুলো তো রাজ্যপাল একটা সুন্দর করে চিঠি বানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারেন রিপোর্ট হিসেবে। তার কনসিকুয়েন্স কি হয় আমরা জানি। বেকার পলিটিক্যাল বাজার গরম করবার জন্য এই কথাগুলো বলার কোনো অর্থ আছে? স্যার, আমি লাস্ট আপনার কথায় বলছি, রাজ্যপালের যে পাওয়ার তাকেও বেঁধে দেওয়া হয়েছে এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন ইন্ডিয়ার মামলাতে। স্যার, রাজ্যপাল চাইলেই যে কাউন্সিল অফ মিনিস্টার আছে তার অ্যাডভাইসকে টপকে গিয়ে নিজের মতো কাজ করতে পারে না। আর ভাই সুপ্রিয়, 2006 সালে যদি এটা বলে দেওয়াই ছিল যে রাজ্যপাল কোনো পলিটিক্যাল পার্টির ইন্টারেস্টকে প্রমোট করবে না, গোপাল কৃষ্ণ গান্ধীর সময় তোমার সেটা মনে ছিল? তুমি ছোট ছিলে, আমি ছোট ছিলাম, তোমার রাজনৈতিক দলে সবার মনে ছিল? সংক্ষেপে একবার সুপ্রিয় উত্তরটা নেব, নিয়ে আমি আরেকটা ব্রেক নেব। সুপ্রিয়, খুব সংক্ষেপে। সুপ্রিয়, আমি ছোট, হ্যাঁ, প্রথমে সায়নদা শেষ থেকে শুরু করি। সায়নদার প্রশ্ন তার উত্তরে বুঝি যে আমিও ছোট ছিলাম, সায়নদাও একটু ছোটই ছিল, হয়তো বাংলা ছোট ছিল না।
বাংলার ইতিহাসটা তো লড়াই আন্দোলনের ইতিহাস। সেই সময় বাংলার যা পরিস্থিতি ছিল সুপ্রিয় উত্তরটা দেব সুপ্রিয় সংক্ষেপে সেই হিসাবে রায় দিয়েছি। কিন্তু জগদীপ ধনকর যে পলিটিক্যাল ইন্টারেস্ট নিয়ে কাজ করেছেন এবং বলছিলেন বিমল বাবু যে ওনার হাত বেঁধে দেওয়া নেই, হাত খুলে দেওয়া এই জন্যও নেই যাতে শুভেন্দু খোল বাজাতে পারে আর উনি তার সঙ্গে হরিনাম করতে পারেন। ফলে তার জন্য উনি যে কাজ করেছেন তাতে পর্যুদস্ত রাজনৈতিক ভাবে একজন দেউলিয়া যে এজেন্সির কাজ তিনি করতে এসেছেন সে এজেন্সির কাজ তিনি করতে পারেন। এখন গোয়েন্দাগিরি করবার চেষ্টা করছেন, বিরোধী দলের একটা ভালো গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, এখন দুজনের মধ্যে একজন গোয়েন্দা আরেকজন অ্যাসিস্ট্যান্ট। তুমি উত্তর বিরতি নিয়ে ফিরে আসছি, বিরতি নিয়ে সবার কাছে ফিরে আসছি, সংক্ষেপে 30 সেকেন্ড করে সময় থাকবে, এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। শেষ করবো আজকের ডিবেট এবং একটাই প্রশ্ন রাখছি সবার কাছে, রাজ্যপালের এই দ্বৈরথের মধ্যে কি মনে হয় আদৌ কি পুলিশ প্রশাসন নির্ভয় কাজ করতে পারবে? সামনে তো ভোট, পুলিশ যদি ভোট ভয় পায় তাহলে মানুষের কি দোষ? আর নির্ভয় কি কাজ করতে পারবে পুলিশ প্রশাসন? প্রত্যেকের কাছে আসছি, প্রথমেই আসি বিমলদার কাছে, 30 সেকেন্ড। না, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করানোর এবং তাদের এফিসিয়েন্সি অ্যাসিওর করার দায়িত্ব রাজ্য সরকারের। যারা রাজ্যে জনগণের দ্বারা নির্বাচিত শাসক দল, সেই শাসক দল থেকে যারা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী হয়েছেন, এখানে রাজ্যপালের কাজ চেক করা, যদি কোথাও ভুল হয় সেটা দেখিয়ে দেওয়া। সুতরাং এটাকে দ্বৈরথ বলে যেটা বলা হচ্ছে আমি একমত নই। এই দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্য সরকারের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার। তারা যদি চান পুলিশ প্রশাসন ডেফিনেটলি নিরপেক্ষ থাকবে, তারা যদি না চান নিরপেক্ষ থাকবে না। এখানে অযথা রাজ্যপালকে টেনে আনার কোনো কারণ আছে বলে অন্তত সংবিধানের দিক দিয়ে আমি মনে করি না। অনেক ধন্যবাদ বিমলদা। সুপ্রিয় চন্দ্র, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মুখপাত্র সুপ্রিয়র কাছে, সুপ্রিয়র উত্তর নেব। প্রথম কথা আমি বলি, রাজ্যে প্রশাসন হিসেবে যা কাজ করছে সেই প্রশাসনের একাধিক কাজ, সরকারের একাধিক কাজ শুধুমাত্র আন্তর্জাতিক স্তরেই নয়, বরং বিরোধী রাজনীতির পরিসর থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ইউপি আমলে 2011 পর 14 অব্দি আর 14 থেকে 21 মোদী যে সরকার, সেই সরকারের আমলেও একাধিক দপ্তর প্রশাসনিক জায়গায় তথ্য পরিসংখ্যানের দিক থেকে পুরস্কৃত, আন্তর্জাতিক স্তরে সম্মানিত। ফলে রাজ্যের প্রশাসন সেইভাবে চলছে, মানুষ সেই হিসেবে ভোট দিচ্ছে। সামনে যে ভোট পড়েছে সেখানে আবার মানুষের রায় প্রমাণিত হয়ে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু রাজ্যপাল অযথা জলঘোলা করার চেষ্টা করছেন, অযথা বিরোধী রাজনীতির পরিসর যেখানে সংকুচিত, যেখানে বিজেপি ফেল করছে। সময় শেষ। সুপ্রিয় ধন্যবাদ। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল বাবু, দেখুন, রাজ্যপালের কিছু বলার থাকলে মুখ্যমন্ত্রীকে বলুন, মুখ্যমন্ত্রীর কিছু বলার থাকলে রাজ্যপালকে বলুন, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসনিক বৈঠকে একজন আইপিএস অফিসারকে রাজ্যপালের বিরুদ্ধে বলছেন সেটা রাজ্যের পক্ষে কাম্য নয়। আমার আরো খারাপ লেগেছে যে আমি পুলিশে দেখতাম যে একজন এসপি লেভেলের অফিসার তার বাবার থেকে বেশি বয়সী কনস্টেবল বা সাব ইন্সপেক্টরদের তুমি বা তুই বলতে, যার জন্য আমি সকলকে আপনি বলতাম। আমি মনে করি যে আমাদের যেমন সুপিরিয়র তেমনি আমাদের সাবঅর্ডিনেট অফিসারের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু ধন্যবাদ নজরুল সাহেব, ধন্যবাদ। শুভময়দা 30 সেকেন্ড। শুভময়দা, বোধ নেই। হ্যাঁ দেখুন, আমাদের আর রাজ্যপালের যে মতানৈক্য সেই নিয়ে আলোচনা সম্পূর্ণ করা যেত, তাহলে একটা গোটা ইতিহাস আধ পাতায় লেখা যেত। এখন এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে সন্দেহ আছে, এই রাজনৈতিক বিচারটা। তবে মূল বিষয়টা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল স্পেসটা তার বেশিরভাগ অংশই তৃণমূল যোগ বিজেপি, এই জায়গাটা বজায় থাকছে। এই জায়গা থেকে মানুষের চোখ না ঘুরলে অন্য রাজনৈতিক দল বা তৃতীয় কোনো পক্ষ, কংগ্রেস, বামপন্থী, এরা কিন্তু পলিটিক্যাল স্পেস খুঁজে পেতে অনেক অসুবিধায় পড়বেন। সুতরাং এটা একটা রাজনৈতিক কৌশলও হতে পারে। অনেক ধন্যবাদ প্রত্যেককে। রাজনৈতিক কৌশল দিয়ে শেষ করলেন শুভময়দা। অনেক ধন্যবাদ প্রত্যেককে। এই বিতর্ক এখানেই শেষ করছি, তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আরো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি ফিরে আসছি, সঙ্গে থাকুন। শুধু স্বর্ণালী শেষ করছি আজ এখানে। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:57। নমস্কার।